স্টেশন নিয়ে আলোচনা করেছিলাম গতকাল পর্যন্ত, যে তোমার অপটিক্স থেকে যে কোশ্চেন আসে, ফটোগ্রাফ থেকে যেটা আসে, ইমেজিং থেকে যেটা আসে। ইনস্ট্রুমেন্ট বাকি আছে আর প্রসিডিউর স্টেশনটা বাকি আছে। হ্যাঁ, তোমরা কি ভিডিও দেখছিলা? কেউ দেখো নাই? সারাদিন ক্লাস করতে হয়, দেখবা কখন? তাই না? কেউ দেখো নাই? জি ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ, কেউ দেখছো? ম্যাডাম নাকি ক্যাটারাক্ট দেখছো লজ্জায় বলতেছো না? যে তুমি যদি দেখে ফেলো এটা তোমার ফ্রেন্ড জানলে বলবে যে আতের হয়ে গেছে। ম্যাডাম ক্যাটারাক্ট আর ডিসি আর সার্জারি এটা না ম্যাডাম নাকি? জি, দেখছো? জি ম্যাডাম। ম্যাম ক্যাটারাক্ট সার্জারি আচ্ছা, তো ঠিক আছে। ওটিতে দেখেছিলাম। আচ্ছা, তাহলে তো তোমরা আসছো কেন? তোমাদের অনেকে, এইটা কেন আমি বলছি, অনেকেই তোমাদের ওয়ার্ড পায় নাই। হ্যাঁ, তোমাদের মানে মনে হয় 2/3 স্টুডেন্ট ওয়ার্ডে ক্লাস হয়েছে, 1/3 স্টুডেন্টের ক্লাস হয় নাই মনে হয়। কোভিড এর কারণে ক্লাসটা তোমাদের ক্যান্সেল হয়ে গেছে, তখন আর ক্লাস করতে পারো নাই। তো যাই হোক, যারা দেখছো তারা তো ভালো, যারা দেখো নাই তারা তো দেখে নিতে পারবা ইউটিউবে। হ্যাঁ, সার্চ দিয়ে। এখন আসো ইনস্ট্রুমেন্টে দেখো, এটা উপরে লেখাই আছে। ইনস্ট্রুমেন্টে যে কোশ্চেন গুলো আসে, যে আইডেন্টিফিকেশন কি, মানে নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এরপরে এটার ইউজ কি, এরপরে কমপ্লিকেশন কি কি হতে পারে। হ্যাঁ, এইরকম কোশ্চেন আসে ইনস্ট্রুমেন্ট থেকে। তো ইনস্ট্রুমেন্টের নাম হলো 2A ইরিগেশন ক্যানুলা অথবা সিমকো ক্যানুলা। তো এটা 2A নাম কারণ এই যে একটা তোমরা টিউব দেখছো, আর এখানে একটা তোমার মেটালিক এন্ড দেখছো, এখানে একটা মেটালিক এন্ড দেখছো। হ্যাঁ, এই যে ওপেনিং আছে, আমরা কার্সার ফলো করো, ওপেনিং এর এখানে এই মেটালের মাঝখান দিয়ে, যে মেটালিক সিরিঞ্জের মতো ক্যানুলার মতো দেখা যাচ্ছে, এটা মাঝখান দিয়ে ভিতর দিয়ে দুইটা পাত হয়ে আছে। হ্যাঁ, এবং টিপে এসে দুইটা ওপেনিং, এই জন্য এটার নাম 2A ইরিগেশন ক্যানুলা। 2 এর ফাংশনটা হলো, একটা দিয়ে আমি ইরিগেশন করি অ্যান্টেরিয়র চেম্বারকে, আর একটা দিয়ে অ্যাসপিরেশন করি। তো এই যে মেটালিক ক্যানুলা যেটাতে দেখছো 23 একটা লেখা আছে, এটার সাথে আমরা স্যালাইন সেট লাগাই। স্যালাইন সেট লাগায় হার্টসল সলিউশন বা রিঙ্গার্স ল্যাকটেট, রিঙ্গার্স ল্যাকটেট আইডিয়াল সলিউশন, রিঙ্গার্স ল্যাকটেট দিয়ে আমরা করি না, হার্টসল সলিউশন দিয়ে করি। ঠিক আছে, এখানে স্যালাইন সেট দিয়ে হার্টম্যান সলিউশনের সাথে কানেকশন দেয়া থাকে। এই টিউবটার ভিতর দিয়ে এদিক দিয়ে ফ্লুইড এসে ইরিগেশন করে। আর তোমার এই সাইডে ফ্রন্টের দিকে যে ওপেনিংটা, এটা এসে এখানে যে টিউবটা দেখা যাচ্ছে এইটার সাথে কন্টিনিউশন হয়ে এখানে আমরা একটা 5 সিসি বা 3 সিসি বা 10 সিসি সিরিঞ্জ আমরা এখানে একটা অ্যাটাচ করি। অ্যাটাচ করার পরে এখানে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করার ফলে ওই দিক দিয়ে অ্যাসপিরেশন হয়ে যায়, কর্টিক্যাল ম্যাটার বা যা থাকে সেগুলো অ্যাসপিরেশন হয়ে যায়। এই জন্য এটার নাম 2A, একটা দিয়ে ইরিগেশন হয়, একটা দিয়ে অ্যাসপিরেশন হয়, এই জন্য এটার নাম 2A ইরিগেশন অ্যাসপিরেশন ক্যানুলা। হ্যাঁ, দেখো এটার ফাংশন কি কি। simultaneous irrigation and aspiration of cortical matter during cataract surgery, কথাটাই তোমাদের বুঝাইলাম এতক্ষণ। হ্যাঁ, for aspiration of viscoelastic substance, blood clot যা কিছু থাকবে anterior chamber সেগুলো আমরা ওয়াশ করব। for washing of the anterior chamber formation এর কারণে ইউজ করা হয়। হ্যাঁ, এরপরে দেখো কমপ্লিকেশন কি কি হইতে পারে। তো এটা টিপটা যেহেতু মেটালিক, এই যে টিপটা দেখো মেটালিক, তুমি যদি তাহলে এটা বেশি পোস্টেরিয়রলি চলে গেলে পোস্টেরিয়র ক্যাপসুলার রাপচার করবে। ঢুকানোর সময় তুমি যদি টিপটা বেশি আপওয়ার্ড ডিরেকশনে দাও তাহলে কর্নিয়াল এন্ডোথেলিয়ামে ইনজুরি করবে। এছাড়া যদি সারাউন্ডিংসে লাগে তাহলে আইরিশে ইনজুরি হবে, এগুলো আর কি। তাহলে উপর দিকে গেলে কর্নিয়াল এন্ডোথেলিয়ামে হবে, নিচের দিকে গেলে পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার হবে, আর চারপাশে লাগলে আইরিশে ইনজুরি হবে। এগুলো হলো কমপ্লিকেশন। এরপরে দেখো ওয়ার লুপ ভেক্টিস।
ইনস্ট্রুমেন্টটার নাম ওয়্যার লুপ ভেক্টিস। এই যে এটা দেখতে একটা ওয়্যারের মতো, এই ওয়্যারটা দিয়ে এখানে লুপ তৈরি করা হয়েছে, এই জন্য এটার নাম ওয়্যার লুপ ভেক্টিস। ওয়্যার লুপ ভেক্টিস দিয়ে কি করা হয় দেখো, টু এক্সপ্রেস অর ডেলিভার দ্য লেন্স নিউক্লিয়াস ইন SICs অথবা সাবলাক্সেটেড ডিসলোকেটেড লেন্স ডেলিভারির সময় ইউজ করা হয়। এটারও সেম কমপ্লিকেশন, যদি তুমি মিস হ্যান্ডলিং করো, রাফ হ্যান্ডলিং করো, উপরের দিকে গেলে এন্ডোথেলিয়াল টিয়ার হবে, নিচের দিকে গেলে পোস্টেরিয়র ক্যাপসুলার রাপচার হবে, আইরিশে ইনজুরি হলে আইরিডোডায়ালাইসিস বা ইনজুরি টু দ্য আইরিস। তো নিউক্লিয়াস ডেলিভারি পিকচারটা তোমাদের গতকাল দেখিয়েছিলাম, আজকে একটু দেখাই। হ্যাঁ, এই যে এটা দেখো, এই যে ভেক্টিস দিয়ে নিউক্লিয়াসটা ডেলিভারি করা হবে টানেল দিয়ে। এটার ইউজটা এরপরে দেখো, এটা ক্যালাজিয়ন ক্ল্যাম্প। ক্যালাজিয়ন ক্ল্যাম্পে এরকম দুইটা প্লেট থাকে, যেটা একটা স্ক্রু দিয়ে আটকানো থাকে। ওয়্যার লুপ ভেক্টিসের মতো একটা লুপ থাকে, আর একটা তোমার লুপের মতো থাকে, যেটার ভিতরে আর কি একটা প্লেট, সার্কুলার একটা প্লেট থাকে। এটা হলো ক্যালাজিয়ন ক্ল্যাম্প। ক্যালাজিয়ন ক্ল্যাম্পের সাথে কিছুটা মিল আছে তোমার এন্ট্রোপিয়ন ক্ল্যাম্প, তোমাদেরকে পাশাপাশি দেখায় দিই, দুইটা শেপ ডিফারেন্ট। হ্যাঁ, এই যে এটা দেখো এন্ট্রোপিয়ন ক্ল্যাম্প, এই জায়গাগুলো মোটামুটি একই রকম দেখতে, দুইটা ব্লেড আছে, একটা স্ক্রু আছে, এই জায়গায় ওয়্যার লুপটা ক্লোজ। ক্যালাজিয়ান অপারেশনের সময় ইউজ করি, কি কাজে ইউজ করি, ফিক্সেশন অফ দি ক্যালাজিয়াম ফর সার্জারি অলসো এনশিওর দ্য হেমোস্টেসিস। তাহলে ফিক্সেশন করে, হেমোস্টেসিস এনশিওর করে। এরপরে ক্যালাজিয়ান অপারেশন ছাড়াও ক্যালাজিয়ানের যে আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা ইন্ট্রালেশনাল ইনজেকশন দেয়া, স্টেরয়েড ইনজেকশন দিই আমরা। হ্যাঁ, তো তখনও এটা একই কাজ করে, ফিক্সেশন করে। এছাড়া যখন আমরা স্মল গ্রানুলোমা, প্যাপিলোমা এগুলো এক্সিশন করি, তখন এটা ফিক্সেশন হিসেবে, হেমোস্টেসিস হিসেবে কাজ করবে। এরপরে আসো ক্যালাজিয়ন স্কুপ। আমরা যে ক্যালাজিয়ন সার্জারি করার সময় ক্যালাজিয়ন ক্ল্যাম্প দিয়ে আমরা ফিক্স করলাম, ফিক্স করার পরে ইভার্ট করলাম, ইভার্ট করার পরে যে ভার্টিক্যাল একটা ইনসিশন দিই, ইনসিশন দেওয়ার পরে ভিতরে যা কিছু থাকে, এই যে ইনফ্ল্যামেটরি ম্যাটেরিয়াল গুলো আমরা ক্যালাজিয়ন স্কুপ দিয়ে, চামচের মতো, স্কুপ মানে চামচ তোমরা জানো, এটা দিয়ে আমরা ঘুরায় ঘুরায়, খোঁচায় খোঁচায়, সোজা কথা, বের করে আনি ক্যালাজিয়ন স্কুপ দিয়ে। তাহলে এটা ইউজ কি লিখবা, ফর স্কুপিং আউট দ্য কন্টেন্ট অফ ক্যালাজিয়ন ডিউরিং সার্জারি। এটা হলো সেটিলিস পাঁচ ফরসেপ। সেটিলিস যদি মনে না থাকে তাহলে তোমরা বনি পাঁচ ফরসেপ লিখো বা ডিসিআর পাঁচ ফরসেপ লিখো, তাতে পুরো নাম্বার না পেলেও হয়তো বা 85% নাম্বার পাবা, আর সেটিলিস লিখলে পুরো নাম্বার পাবা। হ্যাঁ, সেটিলিস পাঁচ ফরসেপ লিখো। এটা ইউজ কি, টু কাট দ্য বোন এন্ড এনলার্জ দ্য অস্টিয়াম ডিউরিং ল্যাক্টোসিস্ট রাইনোস্টোমি অপারেশন। তোমরা যেহেতু ওটিতে গেছো, তাতে তোমাদের আইডিয়া আছে যে কি করা হয়। হ্যাঁ, কমপ্লিকেশন কি হতে পারে, ইনজুরি টু দ্য নেজাল মিউকোজা এন্ড ল্যাক্রিমাল স্যাক, মানে সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে সেগুলোতে ইনজুরি হবে, ইনজুরি হলে ব্লিডিং হবে, আর সারাউন্ডিং স্ট্রাকচার কি থাকে, ল্যাক্রিমাল স্যাক থাকে, নেজাল মিউকোজা থাকে, এগুলোতে ইনজুরি হয়। এর সাথে একটা অ্যাসোসিয়েটেড কোশ্চেন আসতে পারে যে আমরা ড্যাক্রোসিস্টো রাইনোস্টোমি অপারেশনের সময় কোন কোন বোনস কাট করি। হ্যাঁ, আজকে সকালে স্যার ড্যাক্রোসিস্টো রাইনোস্টোমি পড়াইছেন না? শারিয়া স্যার, স্যার ডিসিআর পড়িয়েছেন না আজকে শারিয়া স্যার? জি ম্যাম। কি কি বোন কাট হয় বলো তো? ম্যাম ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা আর হচ্ছে ল্যাক্রিমাল বোন। আর occasionally ethmoidal bone. অরবিটাল প্লেট অফ ইথমাইড বোন, তিনটা তাই না, অকেশনালি।
3 নাম্বারটা অকেশনাল। এরপর দেখো ক্যাটস্প রিট্রাক্টর। এটার নাম ক্যাটস্প কারণ এটা বিড়ালের থাবার মতো দেখতে। ক্যাটস্পর সাথে আরেকটা, হ্যাঁ, ডেসমেয়ার্স আইলিড রিট্রাক্টর। এটা ক্যাটস্পর মতো নাই, এই ব্লেডটা তোমার একটা মানে পুরো একটা সারফেস, একটা প্লেটের মতো, আর ওইখানে বিড়ালের থাবার মতো ফিঙ্গার লাইক। ঠিক আছে, এটা ডিফারেন্স। তো দেখো ক্যাটস্প রিট্রাক্টরের ইউজ কি? For retraction and hemostasis during DCR and DCT operation, it may also used in other oculoplastic surgery. মোট কথা আমরা যে ইনসিশন দিলাম, ইনসিশন দেওয়ার পরে দুই পাশে যে তোমার স্কিন সাবকিউটেনাস টিস্যু আসলো, এইটা দুই পাশে দুইটা ক্যাটস্প দিয়ে আমরা টেনে ধরি। টেনে ধরার ফলে কি হয়, এটা আমাকে সার্জিক্যাল স্পেস দিচ্ছে, অপারেশনটা করার জন্য সার্জিক্যাল স্পেস ক্রিয়েট হয় আর হেমোস্টেসিস হয়। হ্যাঁ, এগুলো আমার কিসে কিসে প্রয়োজন হয়? তোমার ড্যাক্রোসিস্টো রাইনোস্টোমি বা ড্যাক্রোসিস্টাইটিস অপারেশনের সময় অথবা যে কোনো ওকুলোপ্লাস্টিক সার্জারির সময়। তো দেখো বোম্যানস মেলিয়েবল ল্যাক্রিমাল প্রপ, এটা দেখো নিটেল শিপ পাংটাম ডাইলেটর। আমরা যখন স্যাক প্যাটেন্সি টেস্ট করি, তোমাদেরকে যখন স্যাক প্যাটেন্সি টেস্ট করতে দেয়া হবে, যদি পেশেন্ট থাকে তোমাদের ওইখানে নিটেল শিপ পাংটাম ডাইলেটর থাকে, হ্যাঁ, তারপরে এই থাকে সারফেস অ্যানেস্থেসিয়া থাকে, 0.4% অক্সিবুপ্রোপেন থাকে। হ্যাঁ, তো প্রথমে যেটা আমরা করি, নিডল শিপ পাংটাম ডাইলেটর দিয়ে পাংটামটাকে ডাইলেট করে নিই। ডাইলেট করার পরে এই যে ল্যাক্রিমাল প্রপ, হ্যাঁ, বোম্যানস মেলিয়েবল ল্যাক্রিমাল প্রপ, এটা দিয়ে তোমরা যে কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিসের ম্যানেজমেন্ট করছো যে প্রবিং, তো এই মেলিয়েবল ল্যাক্রিমাল প্রপ দিয়ে তোমার প্রবিং করা হয়। আর আমরা ড্যাক্রোসিস্টাইটিস অপারেশনের সময়, ড্যাক্রোসিস্টাইটিস বা ডিসিআর যে কোনো অপারেশনের সময়, ড্যাক্রোসিস্টাইটিস না তো ড্যাক্রোসিস্টেক্টমি অথবা ডিসিআর যে কোনো অপারেশনের সময় আমরা যে পাংটাম ডাইলেটর দিয়ে পাংটামটাকে ডাইলেট করি। ডাইলেট করার পরে ল্যাক্রিমাল প্রপটা আমরা ওই দিক দিয়ে ইন্ট্রোডিউস করে আইডেন্টিফাই করি ল্যাক্রিমাল স্যাকটা। দেখো তাহলে নিটেল শিপ পাংটাম ডাইলেটরের ইউজটা আগে পাংটামকে ডাইলেট করার জন্য, সেটার ইউজ কি? ফর ডাইলেটেশন অফ দি পাংটাম অ্যাজ ইন স্যাক প্যাটেন্সি টেস্ট, আইডেন্টিফাই দ্য ল্যাক্রিমাল পাংটাম ডিউরিং ডিসিআর অপারেশন, প্রবিং ইন কেস অফ কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস, কনজেনিটাল অথবা অ্যাকিউট পাংটাল স্টেনোসিস যদি থাকে, এগুলো সব ক্ষেত্রে আমরা ডাইলেট করার কাজে ইউজ করি। এটাতে কমপ্লিকেশন কি হয়? ফলস পাসেজ হইতে পারে, ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার। তুমি পাংটাম দিয়ে ডাইলেট করে ক্যানালিকুলাসে না যে তুমি আরেকটা ফলস পাসেজ করে দিতে পারো, এটা একটা কমপ্লিকেশন। আর একটা হলো সারাউন্ডিং স্ট্রাকচারে ইনজুরি হতে পারে, কর্নিয়াতে, কনজাংটিভাতে, আই বলে যে কোনো জায়গায় ইনজুরি হতে পারে। ইনস্ট্রুমেন্টের নাম এটা বলে দিলাম, ল্যাক্রিমাল প্রপ। এটা ইউজ কি? যে ফর প্রবিং ইন কনজেনিটাল নাসোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন টু আইডেন্টিফাই দ্য পজিশন অফ দি স্যাক ইন ডিসিআর। এটা দেখো ক্যাটস্পর মতো দেখতে কিছুটা, তখন ছবি দেখাইছিলাম। নাম হলো ডেসমেয়ার্স আইলিড রিট্রাক্টর। ডেসমেয়ার্স আইলিড রিট্রাক্টর কিসে কিসে ইউজ করা হয় দেখো। It is used for examination of conjunctiva and anterior segment of the eye. তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। নরমালি যেসব পেশেন্টরা, আমরা তো স্লিট ল্যাম্পে দেখি বা টর্চ দিয়ে দেখি, আমরা পেশেন্টকে কি বলি? চোখ বড় করে তাকান, আমার দিকে তাকান, যাতে তার এরিয়াটা ওয়াইড স্পেস হয়, এটাকে ইভালুয়েশন না, তাদেরকে আমরা এই লিড রিট্রাক্টর দিয়ে স্পেসটা ক্রিয়েট করি। একটু তখনই করে ফেলো, পেপার তো আমি কাট করে দিয়েছি না, কাশ্মীরকে নিয়ে রোল করে ফেলো, পেপার কাট করে দিয়েছি তো। তো দেখো এটা লিড ডিটেক্টর ক্যাটস্পর মতোই দেখতে, যেটা আগে বললাম।
কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, কোন কোন ক্ষেত্রে আমার স্পেস প্রয়োজন ক্রিয়েট করা, ইন চিলড্রেন অ্যান্ড নন কোঅপারেটিভ পেশেন্ট, ইন কেস অফ সিভিয়ার ব্লেফারোস্পাজম and photophobia. In case of lead edema, to find out any abrasion, ulcer or foreign body, it may used as tissue retractor in ptosis squint surgery. এন্ট্রোপিয়ন ক্ল্যাম্প, এটার সাথে মিল আছে ক্যালাজিয়ন ক্ল্যাম্পের। সামনে যেটা, ফ্রন্টে যেটা, এটা শেপটা আলাদা। হ্যাঁ, এইখানে ব্লেডটা হলো রেক্টাঙ্গুলার শেপ আর ওখানে সার্কুলার শেপ ছিল, কিন্তু এরকমই স্ক্রু আছে, দুইটা ব্লেড আছে। হ্যাঁ, এটা হলো এন্ট্রোপিয়ন ক্ল্যাম্প। এন্ট্রোপিয়ন ক্ল্যাম্পের ইউজ কি? ডিউরিং এন্ট্রোপিয়ন সার্জারি, একট্রোপিয়ন সার্জারি অথবা টার্সোরেপি করার সময় আমরা ফিক্সেশন আর হেমোস্টেসিস পারপাস ইউজ করি। এগুলো কি বলতো, তোমরা তো ওটিতে আসছো। ম্যাম লিখাই তো আছে কেরাটন নাইফ আর ক্রিসেন্ট ম্যাডাম নাইফ। কোনটা কি বলো? কোনটা লেফটেরটা হচ্ছে ক্যারাটোম নাইফ, কোনটা ক্রিসেন্ট নাইফ? লেফটেরটা কেরাটম আর রাইটেরটা ক্রিসেন্ট নাইফ। আমাদের কোর্সের সময় বুঝছো, এরকম কোশ্চেন করলে যখন কেউ বলতাম না, তো আমাদের কোর্স কোঅর্ডিনেটর যে হায়দার স্যার ছিলেন, গোলাম হায়দার স্যার, স্যার অনেক নাম করা অপথলমোলজিস্ট। হ্যাঁ, তো স্যার বলতেন কি যে স্লাইডটা দেখাও, স্লাইডটা দেখাও, একজন দাঁড়াও, রিডিং পড়ো, তাও কিছু কথা কানে যায়, চোখে যায়। তো সেই জন্য তোমাদেরকে বললাম, স্যারের স্টুডেন্ট তো, স্যারের কাছ থেকে একটু শিখলাম আর কি। তোমরা তো রেসপন্স করো না, অনেকে করো, যে 2-3 জন করো তারাই করতেছো, আর কারো কোনো কথা নাই। আচ্ছা যাই হোক, তাহলে কেরাটোম নাইফ আর ক্রিসেন্ট নাইফের ইউজ আমি দেখাই দিলাম তোমাদের কালকে একটা পিকচার, যে টানেল ফরমেশনে ক্রিসেন্ট নাইফ ইউজ করি। আর কেরাটোম নাইফ দিয়ে আমরা ফেকো সার্জারির সময় মেইন পোর্ট আর সাইড পোর্টও করতে পারি। সাইড পোর্টের জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, 15 ডিগ্রি আছে। এই যে ইয়েলো কালারটা, এটা ইউজুয়ালি আমরা সাইড পোর্টের জন্য ইউজ করি, তবে এইটাও সাইড পোর্টের জন্য ইউজ করা যায়। সিমকো ক্যানুলা যেগুলো একটু মোটা সাইজ, সেগুলোর জন্য 15 ডিগ্রি দিয়ে হয় না, এটা দিয়ে করা যায়। তাহলে এটা আমরা ফ্যাকো সার্জারির সময় কেরাটোম নাইফ দিয়ে মেইন পোর্ট ফরমেশন করি, আর এসআইসিএস করার সময় অ্যান্টেরিয়র চেম্বারে টানেল দিয়ে যখন আমরা এন্ট্রান্স নেই, তখন আমরা ঠিক আছে। এটা হলো ইউনিভার্সাল স্পেকুলাম, ইউজ করা যায় রাইট আই লেফট আই বোথ আই ইউজ করা যায়, এজন্য এটার নাম ইউনিভার্সাল আই স্পেকুলাম। এটার ইউজ কি কি দেখো, ইট ইজ ইউজড অনলি ডিউরিং এক্সট্রাঅকুলার সার্জারি। এটা আমরা এক্সট্রাঅকুলার সার্জারির ক্ষেত্রে ইউজ করব, কারণ এটা তোমার অনেকটা হেভি ইনস্ট্রুমেন্টের মতো, যেটা ইন্ট্রাঅকুলার প্রেসারটাকে বাড়ায় দেয়। এই জন্য আমরা যখন ইন্ট্রাঅকুলার সার্জারি করি, যদি আইওপি বেড়ে যায়, সেটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য এক্সট্রাঅকুলার সার্জারির সময় আমরা এটা ইউজ করি। কি কি এক্সট্রাঅকুলার সার্জারি আছে দেখো, ফরেন বডি রিমুভাল, টেরিজিয়াম এক্সিশন, স্কুইন্ট অপারেশন, ইভিসেরেশন, ইনিউক্লিয়েশন, সাবকনজেক্টিভাল ইনজেকশন দেওয়ার সময়। হ্যাঁ, এগুলো হলো এক্সট্রাঅকুলার সার্জারি, এগুলোর সময় আমরা ইউনিভার্সাল আই স্পেকুলাম ইউজ করতে পারি। এইটার সাথে কোশ্চেন থাকে যে তোমার ইভিসেরেশনের ইন্ডিকেশন লিখো বা ইনিউক্লিয়েশনের ইন্ডিকেশন লিখো, এটার সাথে এই জাতীয় কোশ্চেন থাকে, অথবা ডিফাইন ইভিসেরেশন, ডিফাইন ইনিউক্লিয়েশন। এগুলো তো পারো তোমরা, পারো না? এগুলো পড়ানো হয়েছে না? কেউ রেসপন্স করো। ইভিসেরেশন, ইনিউক্লিয়েশন স্যাররা পড়িয়েছেন? এই 3 দিন যে ক্লাস হলো, এখন তো ক্লাস হয়ে শেষ হয়ে যাবে না? ম্যাম আজকে ইউসুফ স্যার কি পড়াইছেন? পরে হ্যাঁ, বলছে বুঝি না। টুকুমা পড়াইছে। গ্লুকোমা পড়াইছেন স্যার। আচ্ছা,
ম্যাম ও বলছে যে এগুলা স্যাররা পড়িয়ে নিতে বলেছে, পড়ে নিতে বলছে। আচ্ছা ঠিক আছে, পড়ে নিও তাহলে। আমি যদি সময় পাই আমি পরে বলে দিব, আর যদি সময় না পাই তোমরা জানো আগের ব্যাচের ক্লাসগুলো থেকেও তোমরা কালেক্ট করতে পারো। আগের ব্যাচে যখন আমি 3 দিন ডিটেলস ক্লাস নিতে পারছিলাম তখন আমি ওদেরকে এগুলো বলে দিয়েছিলাম যে ইভিসেশন কি, নিউক্লিয়েশন কি, এক্সেন্টারেশন কি, এগুলো পড়ে গেছিলাম। হ্যাঁ, আসো পরেরটাতে। এটা হলো ওয়্যার স্পেকুলাম। দেখো দুইটার মধ্যে ডিফারেন্সটা। এইটা দেখো ব্লেড গুলো, প্লেটটা সবটা একটু হেভি ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আর এটা হলো ওয়্যার লাইক, এটা জাস্ট একটা ওয়্যার লাইক। তো এটা নাম ওয়্যার স্পেকুলাম। ওয়্যার স্পেকুলামের বেনিফিট আমার ইন্ট্রাওকুলার প্রেসারটা তেমন বাড়ায় না, সেই জন্য ইন্ট্রাওকুলার সার্জারি গুলোতে আমরা ওয়্যার স্পেকুলাম ইউজ করি। এক্সট্রাওকুলার সার্জারিতেও করতে পারি, কিন্তু ইন্ট্রাওকুলার সার্জারি গুলোতে মাস্ট আমি ওয়্যার স্পেকুলাম ইউজ করব। হ্যাঁ, কি কি ফরেন বডি রিমুভাল আছে, ক্যাটারাক্ট সার্জারি, পেরিফেরাল আইডিডেক্টমি, ট্রাবিকুলেক্টমি, পেরিজিয়াম সার্জারি। হ্যাঁ, পেরিজিয়াম সার্জারি, ফরেন বডি রিমুভাল, এগুলোতে আমি ইউনিভার্সাল আই স্পেকুলাম ওইখানে তোমাদের দেখাইছি। হ্যাঁ, তাহলে এগুলোর ক্ষেত্রে দুইটা ইউজ করতে পারো, কিন্তু ক্যাটারাক্ট, পেরিফেরাল আইডিডেক্টমি, ট্রাবিকুলেক্টমি যেগুলো ইন্ট্রাওকুলার সার্জারি সেটাতে ওয়্যার স্পেকুলামই ইউজ করতে হবে। এটা দেখো স্ক্লেরোকর্নিয়াল অথবা স্প্রিং সিজার বলা হয় এটাকে, স্ক্লেরোকর্নিয়াল আর স্প্রিং সিজার। এটার মাথাটা দেখো পয়েন্টেড টিপ, হ্যাঁ, শার্প এজ, এটার মতো দেখতে। আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা হলো বারাকা নিডল হোল্ডার। এই অংশটা মোটামুটি সেম, রাইট সাইডের এই অংশটা দুইটারই দেখতে সেম, কাছাকাছি। ডিফারেন্স যেটা, এটা টিপটা ব্লান্ট টিপ, শার্প এজ নাই। এটার টিপটা পয়েন্টেড টিপ, শার্প এজ আছে। হ্যাঁ, এটাই ডিফারেন্সিয়েশন। তাহলে এটা নাম হলো স্ক্লেরোকর্নিয়াল অথবা স্প্রিং সিজার। ইউজ করি কিসে কিসে দেখো, টু এনলার্জ দ্য স্ক্লেরোকর্নিয়াল ইনসিশন, to cut the conjunctiva as peritomy in intraocular surgery, cataract surgery, trabeculectomy। তাহলে তোমরা যারা সার্জারি দেখছো তারা দেখবা যে এই যে স্ক্লেরোকর্নিয়াল সিজার বা স্প্রিং সিজার দিয়ে আমরা কনজাংটিভাতে একটা ইনসিশন দিই, ইনসিশন দেওয়ার পরে এটা দিয়ে আমরা কনজাংটিভার নিচে দিয়ে টেনাস ক্যাপসুল থেকে সেপারেট করি, যেটাকে বলা হয় যে পেরিটমি। হ্যাঁ, সেপারেট করার পরে যখন স্ক্লেরাটা তোমার এক্সপোজড হয় তখন স্ক্লেরাতে আমরা হেমোস্টেসিস করার পরে ইনসিশন দিই। হ্যাঁ, মোট কথা কনজাংটিভা কাটার জন্য তুমি সিজার ইউজ করবা। বারাকা নিডল হোল্ডার, নাম দেখেই বুঝতেছো নিডল হোল্ডার, নিডল হোল্ড করার জন্য ইউজ করা হয়। তো আমরা কি কি নিডল ইউজ করি সেটা দেখো। আর আইএ আমরা ফাইন নিডল ইউজ করি, 50, 60, 80, 10 সুচার ইউজ করি। হ্যাঁ, যেটা তোমরা অন্যখানে 20, 40 এই পর্যন্ত কর্নিয়াতে দেই। হ্যাঁ, দেখো স্ক্লেরোকর্নিয়াল আর কর্নিয়াল সুচারিং অ্যাজ ইন ক্যাটারাক্ট সার্জারি, ট্রাবিকুলেক্টমি অথবা কোনো ইনজুরি হলে, যা কিছু হলে যেখানে কেটে যাবে, ছিঁড়ে যাবে, ইনজুরি হবে, সেখানে আমার সেলাই দিতে হলে নিডল হোল্ডার দিয়ে সেলাই দিতে এগুলো পরীক্ষার মতো করে ফেলবে। ইনস্ট্রুমেন্ট শেষ। এখন আসো তোমাদের ড্রপ, অপথেলমিক ড্রপ প্রিপারেশন। ইনস্ট্রুমেন্ট কোনোটা দেখাইতে হবে কাউকে? বুঝো নাই, পিকচার মনে নাই, আর একবার দেখাতে হবে, এরকম কিছু? আমি কি ড্রপ শুরু করব? জি ম্যাম। আচ্ছা দেখো, এরকম ছবি দেয়া থাকলে দেখো ছবির গায়ে, প্যাকেটের গায়ে কত পার্সেন্টেজটা লেখা থাকে। তোমরা যখন আইডেন্টিফিকেশন লিখবা
তখন এটা লিখবা যে 1% অ্যাট্রোপিন সালফেট, যত পার্সেন্টেজ দেয়া থাকবে, কারণ অপথলমিক ড্রাগ গুলো কয়েকটা কনসেন্ট্রেশনে পাওয়া যায়, যত পার্সেন্টেজ দেয়া থাকবে তোমরা সেই পার্সেন্টেজটা লিখবা। হ্যাঁ, আইডেন্টিফিকেশনের পরে কোশ্চেন আসতে পারে যে মেকানিজম অফ অ্যাকশন কি। এটা স্ফিনক্টার পিউপিলকে প্যারালাইসিস করে ফেলে। হ্যাঁ, তো সিলিয়ারি মাসলকেও কিছুটা প্যারালাইসিস করে এটা তোমার সিলিয়ারি স্পাজমটা কমাবে, পিপিলটাকে ডাইলেট করবে, এটা হলো এটার ফাংশন। অ্যাসিটাইকোলিনের অ্যাকশনটাকে ইনহিবিট করে, ফলে তোমার সিলিয়ারি মাসল কন্ট্রাকশন হতে পারে না, আর স্ফিনক্টার পিপিলিটাকে প্যারালাইজ করে ফেলে। এর ফলে আমরা রেজাল্টে পাই যে সিলিয়ারি স্পাজমটা কমে যায় আর তোমার পিপিল ডাইলেট হয়। কি কি ইউজ দেখো, ট্রিটমেন্ট অফ আইরিডোসাইক্লাইটিস, কেরাটাইটিস, এন্ডোফথ্যালমাইটিস ফর রিলিভিং সিলিয়ারি স্পাজম, যেটা তোমাদের আগেই বললাম। টু প্রিভেন্ট ফর্মেশন অফ পোস্টেরিয়র সাইনেকিয়া, টু ব্রেক ডাউন রিসেন্টলি ফর্ম সাইনেকিয়া। এখানে কর্নিয়াল আলসার কথাটা বাদ দিচ্ছে। হ্যাঁ, তোমরা একটু কর্নিয়াল আলসারটা করে নিও, অ্যাড করে নিও। হ্যাঁ, কর্নিয়াল আলসারে আমরা এই যে আইরিডোসাইক্লাইটিস, কেরাটাইটিস, এই লাইনে কর্নিয়াল আলসারও লিখে দিও। টক্সিসিটি কি কি হতে পারে, অ্যাট্রোপিন, এগুলো তোমরা ভালো জানো, মেডিসিনে পড়ছো ডিটেলস। ড্রাই, এখানে আমি কয়েকটা মানে লেখা আছে, যে মানে 4-5টা লিখলেই হবে। হ্যাঁ, ড্রাই মাউথ হতে পারে, ডিফিকাল্টি ইন সোয়ালোইং হতে পারে, ড্রাই স্কিন, রেড হট, বডি টেম্পারেচার রেজড হয়, হাই গ্রেড ফিভার হয়, ট্যাকিকার্ডিয়া, বিহেভিয়ার চেঞ্জ। হ্যাঁ, এটা দেখো 0.4% অক্সিব্রোকেইন সারফেস অ্যানেস্থেসিয়া হিসেবে ইউজ করা হয়, তোমরা তো জানোই। তাহলে ইট অ্যাক্ট অ্যাজ টপিক্যাল অ্যানেস্থেসিয়া, সো ইউজড বিফোর, কিসে কিসে আগে ইউজ করা হয়, টনোমেট্রি করার আগে, ফরেন বডি রিমুভালের আগে। হ্যাঁ, যদি সুপারফিশিয়াল ফরেন বডি রিমুভাল থাকে, স্যাক প্যাটেন্সি টেস্ট করার আগে, সুচার রিমুভালের আগে যদি অ্যাডাল্ট পেশেন্ট হয়। পেডিয়াট্রিক গ্রুপ আমরা সুচার রিমুভাল আমরা জিএ করি, অ্যাডাল্ট পেশেন্টের সুচার রিমুভাল সার্ফেস দিয়ে করা যায়। হ্যাঁ, লেজার অ্যাপ্লিকেশনে, প্রায়র টু লেজার অ্যাপ্লিকেশন, প্রায়র টু সাবকনজেক্টিভাল ইনজেকশন, কর্নিয়াল স্ক্র্যাপিং। ফ্লুসেন ডায়ো সেম, দেখো 0.4%। ফ্লুসেন ডায়ো কয়েকটা কনসেন্ট্রেশনে পাওয়া যায়। হ্যাঁ, লিখবা। ইউজ কি ফ্লুসেন ডায়ের, স্টেনিং অফ কর্নিয়াল অ্যাব্রেশন আর আলসার, অ্যাপ্লিকেশন টনোমেট্রির আগে, এটা তোমাদের আমি ছবি দেখাবো পরে। সেটেল টেস্ট কি পরীক্ষার হলে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে একটা উন্ড লিক আছে নাকি, এটা তোমরা কোন টেস্ট দিয়ে বুঝবা, এটা সেটেল টেস্ট, এটা একটু জেনে নিও। হ্যাঁ, ভাইবা বোর্ডে জিজ্ঞেস কর। টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম দেখার আগে, জনস ডাইটেস, এগুলো সবই হলো তোমার ওকুলার ইউজ। আর সিস্টেমিক মানে ইন্ট্রাভেনাস রুটে দেয়া হয় ফ্লুসেন, যেটা ফান্ডাস ফ্লুসেন অ্যানজিওগ্রাম করার আগে। প্রথম 5টা ইউজই আমরা ওকুলার দেই, ড্রপ আকারে দিই আর কি। আর 6 নাম্বারটা ইন্ট্রাভেনাস ফ্লুসেন দেয়া হয়। এটা দেখো ট্রাইপেন ব্লু, ট্রাইপেন ব্লু আসে কিন্তু পরীক্ষায়। এই যে দেখো অ্যান্টেরিয়র ক্যাপসুল ব্লুর ফাংশন হলো অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে স্ট্রেইন করা। হ্যাঁ, অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে স্ট্রেইন করা এটার ফাংশন। এটার সাথে তোমার এসআইসিএস এর স্টেপ আসতে পারে, কমপ্লিকেশন আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। তো নরমালি দেখো এখানে ট্রাইপেন ব্লু দেয়ার আগে ক্যাটারাক্টের চেহারা দেখো, হোয়াইটিশ কালার। হ্যাঁ, এটা হলো ট্রাইপেন ব্লু দেয়ার আগে। ট্রাইপেন ব্লু দেওয়ার পরে দেখো যে এটা কালারটা ব্লুইশ কালার হয়ে গেছে। এটা আমাদের জন্য বিগিনার, যারা আমরা বিগিনার সার্জন, তাদের জন্য এটা সুবিধা হয়, অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুলটা স্টেইন হয়, এর ফলে আমাদের ক্যাপসুলোরেক্সিস করাটা ইজিয়ার হয়।
অনেক সার্জন আছে যারা এক্সপিরিয়েন্স হয়ে গেছেন, তারা ট্র্যাপ এন্ড ব্লুর এই স্টেপটা এসআইসিএস বা ফ্যাকো সার্জারি করার সময় ওনারা এই স্টেপটা না করে স্কিপ করে যেতে পারেন। হ্যাঁ, আমরা রুটিনলি করি, আমাদের এখানে স্যাররাও সবাই করেন রুটিনলি ট্র্যাপ এন্ড ব্লু দেন। তাহলে টু স্টেইন দ্য অ্যান্টিরিয়র ক্যাপসুল, এটা হলো ট্র্যাপ এন্ড ব্লু ফাংশন। ইনস্ট্রুমেন্ট মোটামুটি শেষ। ইনস্ট্রুমেন্টের মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট দেখাইলাম আর কিছু অপথ্যালমিক ড্রপ দেখাইলাম। কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু অপথ্যালমিক ড্রপ। কোনো কোশ্চেন আছে ইনস্ট্রুমেন্ট থেকে? বা ড্রপ প্রিপারেশন কোনো কিছু থেকে? তাহলে আমি প্রসিডিউর স্টেশনে চলে যাব। ওকে ম্যাম। প্রসিডিউর স্টেশনে দেখো এই ছবিটা দেয়া থাকবে হয়তোবা, তাতে তোমাদের গতকাল বললাম যে এটা তোমরা কি বলবা প্রসিডিউর স্টেশনে। প্রথম কোশ্চেনটা থাকবে আইডেন্টিফিকেশন, তাহলে টানেল ফরমেশন অফ স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, এটা হলো আইডেন্টিফিকেশন। এরপরে স্টেপ যেটা থাকবে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি স্টেপ লিখতে বলবে, এর কমপ্লিকেশন লিখতে বলবে। হ্যাঁ, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, পার অপারেটিভ কমপ্লিকেশন। স্টেপ একটু বলো তো, ক্যাটারাক্ট তো মোটামুটি পড়ানো হয়েছে বা তোমরা পড়ছো, একটু স্টেপ বলো তো ক্যাটারাক্ট সার্জারি। বলো। ম্যাডাম হচ্ছে যে প্রথমে তো হচ্ছে যে সারফেস অ্যানেস্থেসিয়া সব, তারপরে যে প্রসিডিউর যেগুলো আছে এগুলো। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি। স্টেপগুলোর ভিতরে ফার্স্ট স্টেপ হচ্ছে কনজাংটিভাল ফ্ল্যাপ প্রিপারেশন, দেন ম্যাডাম স্ক্লেরো, একটা স্ক্লেরাতে একটা ইনসিশন দিয়ে এখানে ম্যাডাম আমরা স্ক্লেরো কনজাংটিভাল স্ক্লেরোকর্নিয়াল একটা টানেল তৈরি করব। এরপরে হচ্ছে ম্যাডাম আমরা কর্নিয়াতে যে এখানে ম্যাডাম আমরা এন্টেরিয়র চেম্বারটা হচ্ছে এখানে ওপেন করব। এরপরে ম্যাডাম হচ্ছে যে আমরা এই ক্যাপসুল লেন্স ক্যাপসুলের যে এন্টেরিয়র ক্যাপসুল যেটা আছে এটা হচ্ছে ম্যাডাম আমরা ওপেন করব আর কি। এরপরে ম্যাডাম হচ্ছে আমরা বিস্কিট সাবস্টেন্স যেটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে যে চেম্বারের ওখানে স্পেসটা বাড়াবো। এরপরে হচ্ছে ম্যাডাম আমরা লেন্সের যে কর্টিক্যাল ম্যাটার, দেন নিউক্লিয়াস, এগুলো হচ্ছে আমরা। তাহলে তোমাদের একটা আইডিয়া আছে, তাই না? ভালো আইডিয়া আছে, বেশ ভালো বলছো। এখন যেটা আছে, যখন তোমাদের ইসে আসবে অস্পিতে আসলে তখন একটু মেইন স্টেপ গুলো বলবা। হ্যাঁ, এতগুলো বললে অস্পিতে টাইম কভার করতে পারবা না, ঠিক আছে? তাহলে মেইন স্টেপ কি? প্রথমে উইথ অল অ্যাসেপ্টিভ প্রিকশন, হ্যাঁ, এন্ড আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া, এন্ড আফটার পজিশনিং অফ দি পেশেন্ট, সবকিছু বলা শেষ। উইথ অল অ্যাসেপ্টিভ প্রিকশন, আফটার লোকাল অ্যানেস্থেসিয়া এন্ড প্রপার পজিশনিং অফ দি পেশেন্ট, সবকিছু তোমার কভার হয়ে গেল। হ্যাঁ, এরপরে কি? পেরিটমি ডান। পেরিটমি করলাম আমরা। পেরিটমি করার পরে একটা ফর্নিক্স বেসড ইনসিশন গিভেন ইন দা স্ক্লেরা and formation of sclerocorneal tunnel. ঠিক আছে, আরেকবার বলতে হবে? তোমরা কি লিখছো নাকি? ম্যাম আরেকবার বলেন, আমরা লিখছি ম্যাম। আচ্ছা, with all aseptic precaution and after local anesthesia and proper positioning of the patient, এটুকু লিখছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে পেরিটমি ডান। এরপরে fornix based scleral incision given to
form the sclerocorneal tunnel. ঠিক আছে? ম্যাম এটা আরেকবার বলেন, ফর্নিক স্পেস Scleral incision given to form a sclerocorneal tunnel. ঠিক আছে? জি ম্যাম। এরপরে ওপেনিং অফ anterior chamber and trypan blue injection. এগুলো ফ্লো চার্ট দিয়ে লিখবা, হ্যাঁ? trypan blue injection. এরপরে anterior chamber wash and formation of anterior chamber with viscoelastic substance. দরজাটা লাগিয়ে দাও। লেখা হয়েছে এই পর্যন্ত? জি ম্যাম। এরপরে কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলোরেক্সিস লিখতে পারলে লিখবা, না হলে লিখবা ক্যাপসুলোরেক্সিস ডান। লিখছো ক্যাপসুলোরেক্সিস ডান? জি ম্যাম। এরপরে ওপেনিং অফ দি উন্ড, মানে যে টানেলটা ফরমেশন করছি আমরা, এই টানেলটা এতক্ষণ পর্যন্ত পুরাটা অ্যান্টেরিয়র চেম্বারে কাটি নাই, কর্নিয়া পর্যন্ত নিয়ে যেয়ে আমরা রেখে দিছি। হাইড্রো ডিসেকশন করার আগে আমরা ওই যে একটা গোলাপি রঙের কেরাটম দেখাইছিলাম না, ওই গোলাপি রঙের কেরাটমটা দিয়ে কেটে কেটে পুরা কর্নিয়াতে তোমার ইনসিশন দিই, যাতে অ্যান্টেরিয়র চেম্বারে উন্ডটা পুরাটা ওপেন থাকে। হ্যাঁ, এটা হলো গিয়ে কি বললাম ভাষাটা আমি? ওপেনিং অফ দা উন্ড এন্ড। সার্জিক্যাল ইনসিশন দেখছো না, এখানে যে স্ক্লেরোকর্নিয়াল টানেল ফরমেশন করছো, এই জিনিসটা ওপেন করবা। ঠিক আছে? সার্জিক্যাল উন্ড। এরপর হাইড্রো ডিসেকশন ডান। হাইড্রো ডিসেকশন মানে কি? সেপারেশন অফ কর্টিক্যাল ম্যাটার ফ্রম দা পোস্টেরিয়র ক্যাপসুল, এটা হলো হাইড্রো ডিসেকশন। তাহলে হাইড্রো ডিসেকশন ডান and prolapse of nucleus in anterior chamber.
এরপরে লিখো যে লেন্স ডেলিভারি or nucleus delivery and cleaning of cortical matter. এই যে nucleus delivery and cleaning of cortical matter. এরপরে intraocular lens implantation. এরপরে হাইড্রোসিলিং অফ উন্ড। আমরা যেসব ইনসিশন পয়েন্ট দিচ্ছি এগুলো আমরা ফ্লুইড দিয়ে সিল করি, এই জন্য এটাকে বলা হয় হাইড্রোসিলিং অফ উন্ড। কেউ একজন বলো আমাকে স্টেপগুলো কতটুকু লিখছো? ম্যাম লাস্টেরটা বুঝিনি, আরেকবার একটু বলেন লাস্টেরটা 9 নাম্বারটা। হাইড্রোসিলিং অফ উন্ড মানে আমরা যে উন্ড বানাইছি না, ওপেনিং বানাইছি না, ইনসিশন দিছি না, ইনসিশনে আমরা সাধারণত স্টিচ দিই না, হ্যাঁ সেলাই লাগে না। সেলাই না লাগলে তোমাকে তো জিনিসটা সিকিউর করতে হবে, না হলে ওই ইনসিশন পয়েন্ট দিয়ে তো তোমার অ্যান্টেরিয়র চেম্বার থেকে ফ্লুইড লিক হবে, লিক হয়ে এসি কলাপস করবে। হ্যাঁ, তো এই জন্য উন্ডটা আমরা সিলিং করি। সিলিং করি কি দিয়ে? হাইড্রো মানে যে ফ্লুইড আমরা দেই, হার্টম্যান সলিউশন বলো বা রিঙ্গার্স ল্যাকটেট যেটা বলো, এটা দিয়ে আমরা উন্ডটা সিল করি। এই জন্য এটাকে বলা হয় হাইড্রো সিলিং অফ দ্য উন্ড। বলো একজন। With all aseptic precautions and with use of local anesthesia and positioning, peritomy is done. প্রপার পজিশনিং লিখো, হ্যাঁ প্রপার পজিশনিং। আচ্ছা ম্যাম। তারপরে দেন হলো fornix based scleral incision is given to form a sclerocorneal tunnel. Then হলো হচ্ছে opening of the anterior chamber and trypan blow injection. Then হচ্ছে anterior chamber wash and formation of anterior chamber with viscoelastic substance. And then হচ্ছে capsulorhexis is done. Then হলো হচ্ছে opening of the এই শব্দটা কি end বললেন? উন্ড এন্ড না উন্ড। আচ্ছা, opening of the wound. Then হলো hydro dissection is done and prolapse of the nucleus in the anterior chamber. Then হচ্ছে lens delivery and cleaning of the cortical matter. Then হচ্ছে intraocular lens implantation. Then হচ্ছে hydrosealing of the wound. শেষ, ঠিক আছে। সব স্টেপ লিখছি, তোমরা যদি আসে এইভাবে ফ্লো চার্ট করে লিখে দিবা। হ্যাঁ, এর সাথে কোশ্চেন আসতে পারে যে এসএসসিএস করার সময় কমপ্লিকেশন কি হতে পারে। ক্যাটারাক্ট করানো হয়েছে না, কমপ্লিকেশন বলো তো একজন। পার অপারেটিভ কমপ্লিকেশন বলো, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বলো। অথবা এর সাথে কোশ্চেন আসতে পারে তোমার ক্যাটারাক্ট সার্জারি করার আগে তোমার ইনভেস্টিগেশন কি কি করো। ইনভেস্টিগেশন তো আমি পড়ায় দিছি, এগুলো লিখবা। তো কমপ্লিকেশনটা একটু বলো। খাতাপত্র লিখছো না, সেটা দেখে দেখে বলো। কেউ লিখো নাই ক্যাটারাক্ট সার্জারি কমপ্লিকেশন? আচ্ছা বুঝে বুঝে বলো, পার অপারেটিভ কমপ্লিকেশন কি কি হতে পারে? Excessive bleeding হতে পারে আচ্ছা and সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি হতে পারে। আচ্ছা, ক্যাটারাক্ট সার্জারিতে এক্সেসিভ ব্লিডিং কথাটা এনো না তোমরা, হ্যাঁ তাহলে বলবে যে তোমরা জীবনেও ক্যাটারাক্ট সার্জারি দেখো না। ক্যাটারাক্ট সার্জারি অলমোস্ট ব্লাডলেস, হ্যাঁ তাহলে এক্সেসিভ ব্লিডিং বলো না, হ্যাঁ অন্য কিছু বলো। ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার হতে পারে, তাহলে কি কি সারাউন্ডিং স্ট্রাকচার থাকে? কর্নিয়া থাকে, কর্নিয়াল এন্ডোথেলিয়াম থাকে, কনজাংটিভা থাকে, এগুলোতে ল্যাসারেশন হতে পারে। বা তুমি যখন টানেলটা ফর্মেশন করতেছো, টানেল ফর্মেশনে যে ফ্ল্যাপ গুলো হবে এটা হয়তো বা ভালো ফর্ম না হতে পারে, তখন বাটন হোল বলে একটা কমপ্লিকেশন আছে, প্রিম্যাচিউর এন্ট্রি বলে একটা কমপ্লিকেশন আছে। মানে আমরা স্ক্লেরাতে যে ইনসিশনটা দেই, এটা যদি আমরা খুব বেশি সুপারফিশিয়াল ইনসিশন দিয়ে ফেলি তাহলে এটা
উপরের যে ফ্ল্যাপটা হবে এই উপরের ফ্ল্যাপটা থিন হয়ে কোনো জায়গায় ছিঁড়ে যেতে পারে, যে কমপ্লিকেশনটার নাম হলো বাটন হোলিং। আর যদি আমরা ইনসিশনটা অনেক বেশি ডিপ দেই তাহলে অ্যান্টেরিয়র চেম্বারে অনেক আর্লি ঢুকে যাব আমরা, সেটাকে বলা হয় প্রিম্যাচিউর এন্ট্রি। তাহলে ইনসিশন দেয়া থেকে শুরু করলাম আমরা। প্রথম যে কাজে হাত দিলাম সেটা যে তোমার ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার কি হতে পারে, ক্যাপসুলোরেক্সিস যখন করবা, ক্যাপসুলোরেক্সিসটা সুন্দর হইলো না, অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে সুন্দরভাবে তুমি উঠায় আনতে পারলা না সেন্ট্রাল পার্টটা, তখন এটা হয়তোবা পোস্টেরিয়র এক্সটেনশন হয়ে গেল। হ্যাঁ, পোস্টেরিয়র এক্সটেনশন অফ ক্যাপসুলোরেক্সিস হয়ে পোস্টেরিয়র ক্যাপসুলার রাপচার হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কথাটা তোমরা মনে রাখবে যে পোস্টেরিয়র ক্যাপসুলার রাপচার। তাহলে ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার হয়ে বাটন হোলিং হতে পারে, প্রিম্যাচুর এন্ট্রি হতে পারে, তারপরে আসলে পোস্টেরিয়র ক্যাপসুলার রাপচার। এরপরে কি হতে পারে, পোস্টেরিয়র ক্যাপসুল রাপচার হয়ে যাওয়ার পরে নিউক্লিয়াস যেটা আছে, যেহেতু পোস্টেরিয়র ক্যাপসুল এটাকে সাপোর্ট দেয়, তাহলে নিউক্লিয়াসটা ড্রপ হয়ে যেতে পারে ইন দা ভিট্রিয়াস ক্যাভিটি, তাই না? এরপরে সাপোজ তোমার নিউক্লিয়াসটা ড্রপ হয় নাই, তুমি নিউক্লিয়াসটা ডেলিভারি করছো, নিউক্লিয়াস ডেলিভারির সময় এন্ডোথেলিয়ামে ইনজুরি হতে পারে, কর্নিয়ার এন্ডোথেলিয়াম ইনজুরি হতে পারে, আইডিডো ডায়ালাইসিস হতে পারে নিউক্লিয়াস ডেলিভারির সময়, যে ভেক্টিসটা ঢুকাইছো, ভেক্টিস ঢুকানোর সময় তুমি একদম এত পোস্টেরিয়রলি ঢুকে গেছো যে আইরিস পর্যন্ত চলে আসছে, যখন তুমি টান দিবা নিউক্লিয়াসটা ডেলিভারি করার সময় আইরিসটা তার রুট অফ থেকে ছিঁড়ে আসবে, এটাকে বলা হয় আইরিডো ডায়ালাইসিস। হ্যাঁ, এরপরে তোমার পোস্টেরিয়র ক্যাপসুলার রাপচার বলছি। এরপরে যদি ইন্ট্রাওকুলার লেন্স দাও, ইন্ট্রাওকুলার লেন্স দেওয়ার সময় পোস্টেরিয়র ক্যাপসুলে ড্রপ হইতে পারে। তাহলে এক নাম্বার আসো যে ইনসিশন দেয়া রিলেটেড, ইনসিশন রিলেটেড ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার, বাটন হোলিং, প্রিম্যাচিউর এন্ট্রি, এগুলো হলো ইনসিশন রিলেটেড। এরপরে আসো যখন তোমার অ্যান্টেরিয়র চেম্বারে ঢুকে গেলাম, তখন পোস্টেরিয়র ক্যাপসুলার রাপচার হতে পারে, নিউক্লিয়াস ড্রপ ইন ভিট্রিয়াস ক্যাভিটি। এরপরে আসো নিউক্লিয়াস ইন্ট্রাওকুলার লেন্স ড্রপ ইন ভিট্রিয়াস ক্যাভিটি, আইরিডো ডায়ালাইসিস। এগুলো হলো পার অপারেটিভ কমপ্লিকেশন। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি কি হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে, কর্টিক্যাল ম্যাটেরিয়াল গুলো ভালোভাবে ক্লিন করা হয় না, তখন পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিফিকেশন হতে পারে, পিসিও যেটা। হ্যাঁ, এগুলোই মনে রাখবা, অনেকগুলো বলে ফেলছি, আবার বলতে হবে? তাহলে পরের পোস্ট অপারেটিভ আর দুই একটা, ম্যাম পোস্ট অপারেটিভ আর দুই একটা বলেন। পোস্ট অপারেটিভ আর দুই একটা কি কি বললাম, রেটিনাল ডিটাচমেন্ট আর হচ্ছে পোস্ট ক্যাপসুলার, পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিফিকেশন। টোসিস হইতে পারে, টোসিস হইতে পারে, আর আমার মনে পড়ছে না এখন, আছে আরো দুইটা আছে, আচ্ছা ম্যাম, আর দুইটা আছে মনে নাই এখন। এটা দেখো, এটা কি, এটা হলো শিওরস টনোমেট্রি। হ্যাঁ, শিওরস টনোমিটারের ছবি এটা। শিওরস তোমাদের প্রসিডিউর থাকলেও থাকতে পারে পিকচার দিয়ে আর কি। হ্যাঁ, পেশেন্ট দিয়ে থাকবে না, পেশেন্ট দিয়ে থাকলে শুধু স্যাক্রেটেন্সি টেস্টটাই থাকে, এগুলো পিকচার দিয়ে থাকে। তো এটা দেখো শিওরস টনোমিটারের ছবি, এখানে দেখো কতগুলো মার্কিং আছে, রিডিং। হ্যাঁ, এখানে কতগুলো রিডিং আছে, আইওপি কত সেটা এখানে রিডিংটা শো করবে, যেটা এই যে মেজারমেন্ট যে কাটাটা আছে এটা শো করবে যে এখানে, সেটা হলো পেশেন্টের আইওপি। হ্যাঁ, এইখানে দেখো একটা সারফেস থাকে, এই সারফেসটা অ্যাপেক্স অফ দি কর্নিয়া। হ্যাঁ,
অ্যাপেক্স অফ দি কর্নিয়াতে এই সারফেসটা প্লেস করতে হয়। তাহলে এটা আমরা প্রথমে আমি তোমাদের বলছিলাম যে 0.4% অক্সিবুপ্রোপিনের ইউজে বলছিলাম যে টনোমেট্রি করার আগে ইউজ হয়। তাহলে এটা এই পেশেন্টের ক্ষেত্রে যদি শিওর টনোমেট্রি ছবি থাকে তাহলে তোমরা কি বলবা যে আপনি টেকিং পারমিশন, অথবা পেশেন্ট যদি থাকে তাহলে তুমি জিজ্ঞেস করলা, তোমার পরিচয় দিলাম, আপনার টেকিং পারমিশন। হ্যাঁ, পজিশনিং অফ দি পেশেন্ট কি পজিশনে করি আমরা? আমরা এটা লাইং পজিশন, সুপাইন পজিশনে করি। হ্যাঁ, শিওর টনোমেট্রিটা সুপাইন পজিশনে করি। তাহলে পজিশনিং অফ দি পেশেন্ট, এরপরে ফিক্সেশন অফ দি আই বাই গিভিং টার্গেট। তো আমরা টার্গেটটা দেখো এই লেফট সাইডের ছবিটাতে দেখো, এটা পেশেন্টের নিজের হ্যান্ড। পেশেন্টের নিজের হাতে থাম্ব দিয়ে রাইট আই এক্সামিন করা হচ্ছে, লেফট আই দিয়ে পেশেন্ট এই থাম্বের দিকে তাকায় থাকবে, তাহলে ওনার আইটা ফিক্স থাকবে। তাহলে এইভাবে করে আমরা দূরে থেকে এভাবে থাম্ব দিয়ে পেশেন্টের ফিক্সেশন করি আর কি, যে আপনি আপনার থাম্বের দিকে তাকায় থাকবেন, আপনি আপনার আঙ্গুলের দিকে তাকায় থাকবেন, পেশেন্ট যখন ওইদিকে তাকায় থাকবে ফলে আমার আইবলটা ফিক্সড হবে, ফিক্সড হইলে আমি অ্যাপেক্স অফ দি কর্নিয়াতে প্লেসমেন্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে পজিশনিং অফ দি পেশেন্ট and fixation of the eye by giving target, এরপরে placement of shear tonometer over the apex of the cornea, placement of the shear tonometer over the apex of the cornea। ঠিক আছে, এরপরে মেজারমেন্ট অফ দি রিডিং। এই যে এখানে কাটাটা দেখতেছো, এটা মুভ করবে যখন এটা অ্যাপেক্সে প্লেসমেন্ট করা হবে। ঠিক আছে, এর সাথে গ্লুকোমা থেকে যে কোনো অ্যাসোসিয়েটেড কোশ্চেন আসতে পারে, যে একটা কনজেস্টিভ গ্লুকোমার পেশেন্টের তোমার সাইন সিম্পটম কি হতে পারে বা ট্রিটমেন্ট কি দিবা, এই জাতীয় একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ ম্যাডাম 2 নম্বর পয়েন্ট একটু আরেকবার। নাম্বার ধরে তো মনে নাই, প্রথম লাইনটা বলো। ফিক্সেশন ফিক্সেশন অফ দি ফিক্সেশন অফ আইবল বা ফিক্সেশন অফ আই বাই গিভিং টার্গেট। ঠিক আছে, একজন একটু বলো কি কি লিখলা। ম্যাডাম, পজিশনিং অফ দ্য পেশেন্ট, ফিক্সেশন অফ দ্য আই বাই গিভিং টার্গেট। হ্যাঁ, সারফেস অ্যানেস্থেসিয়া দিতে হবে। তাহলে এটা ঢুকাও, সারফেস অ্যানেস্থেসিয়া আফটার প্রপার অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, আফটার প্রপার অ্যানেস্থেসিয়া and permission, positioning of the patient। ঠিক আছে, পরের লাইন বলো। Fixation of the eye by giving target, measurement of the reading। না, placement of shear tonometer over the apex of the cornea। লিখা হলে বলো আবার। হ্যাঁ, ম্যাম বলো। লোকাল অ্যানেস্থেসিয়া দিলে কি তখন চোখে দেখতে পায় বা আইবল নাড়াচাড়া করতে পারে? সারফেস দিলে পারে, পেরিবালবার দিলে পারে না। ঠিক আছে, এরপরে প্রসিড করো, যে বলতেছিলে প্রসিড করো।
Madam, placement of the shear tonometer over the apex of eyeball, then কর্নিয়া। apex of cornea, then measurement of the reading. আচ্ছা ঠিক আছে। তারপরে যেটা যে তোমাদের এসআইসিএসসি এর সময়ও আমি বলতে ভুলে গেছি, একটা ইরিগেশন অ্যাসপিরেশন ক্যানুলা এটা লাগে, স্ক্লেরোকর্নিয়াল স্প্রিং সিজার লাগে। তোমাদের তো সব লিখতে হয় না। এরপরে আমরা যেটা ধরি, হ্যাঁ, যেটা টুথ দিয়ে আমরা ধরি, ওই টুথটার নাম হলো সেন্ট মার্টিন ফরসেট। দরকার নাই তোমাদের বলা, তোমরা 2-3টা ইনস্ট্রুমেন্টের নাম বলবা। তাহলে যেগুলো তোমাদের দেখাইছি সেগুলোর মধ্যে, তাহলে প্রথমে আমি তোমাদের দেখাইছি টু ইরিগেশন অ্যাসপিরেশন ক্যানুলা, এরপরে দেখাইলাম স্প্রিং সিজার লাগে, এরপরে লাগে ওয়্যার লুপ বেকটিসের ছবিটা দেখতেছো, তারপরে ক্রিসেন্ট নাইফ লাগে, কেরাটম লাগে। মানে 3-4টা লিখতে হবে, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের নাম। আচ্ছা, ট্রাইপেন ব্লু লাগে, তারপরে তোমার ভিসকোইলাস্টিক সাবস্টেন্স লাগে আর কি, জেল যেটা। এগুলো তোমাদের জানা নামের মধ্যে এগুলো। তারপরে ওয়্যার স্পেকুলাম, যেটা ওয়্যার স্পেকুলাম লাগে। কি কি লিখলাম বলো দেখি, তোমাদের জানার মধ্যে 4-5টা লিখবা। একজন বলো। Two-way irrigation channel, then হচ্ছে স্প্রিং সিজার, তারপর হচ্ছে ওয়্যার লুপ এন্ড হচ্ছে কেরাটম, এই 4টা লিখছিলাম ম্যাম। আচ্ছা, আই স্পেকুলাম লাগে, চোখটাকে তো আমরা সেপারেট করব, অ্যাপার্ট করব সার্জিক্যাল স্পেকসের জন্য, তাহলে আই স্পেকুলাম লাগে। তারপরে দেখো যে যে ট্রাইপেন ব্লু দেখাইছিলাম, ট্রাইপেন ব্লু লাগে, এর মধ্যে এরকম লিখে ফেলবা আর কি, হ্যাঁ। তারপরে বললাম সাবস্টেন্স যেটা জেল, এটা লাগে। এগুলো লিখলেই যথেষ্ট। এখন আসো শিওর স্টনোমেট্রিতে কি কি লাগে, হ্যাঁ। শিওর স্টনোমেট্রিতে যেটা লাগবে, যে সারফেস অ্যানেস্থেসিয়া লাগে, 0.4% অক্সিবুপ্রোপিন লাগে, শিওর স্টনোমিটার লাগে। মেইনলি এই দুটাই লাগে। এটা হলো অ্যাপ্লানেশন টনোমেট্রি। এটা ছিল শিওর স্টনোমেট্রি, এটা অ্যাপ্লানেশন টনোমেট্রি। তো অ্যাপ্লানেশন টনোমেট্রিতে যেটা লাগে, এই যে চোখের সামনে যে ইনস্ট্রুমেন্টটা বসানো হয়েছে, এটার নাম অ্যাপ্লানেশন টনোমিটার, হ্যাঁ। এটা স্লিট ল্যাম্পের সাথে লাগানো থাকে। তাহলে ইনস্ট্রুমেন্ট যেহেতু বলতেছি, তাহলে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লানেশন টনোমেট্রিতে তোমার লাগবে স্লিট ল্যাম্প লাগবে, স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ লাগবে, মাউন্টেড উইথ অ্যাপ্লানেশন টনোমিটার, কারণ সব স্লিট ল্যাম্পে অ্যাপ্লানেশন টনোমিটার থাকে না। তাহলে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ মাউন্টেড উইথ অ্যাপ্লানেশন টনোমিটার, সারফেস অ্যানেস্থেসিয়া 0.4% অক্সিবুপ্রোপিন, আর ফ্লুরোসেন্ট ডাই। অ্যাপ্লানেশন টনোমেট্রিতে এই কয়টা লাগে। এখন অ্যাপ্লানেশন টনোমেট্রির তোমার প্রসিডিউর কি, ওইখানে যেটা প্রথম লাইন বলছি, এখানেও সেটা প্রথম লাইন সেম, যে আফটার প্রপার অ্যানেস্থেসিয়া এন্ড পারমিশন পজিশনিং অফ দি পেশেন্ট। পজিশনিং কি, এটা আমরা স্লিট ল্যাম্পে বসে থেকে করি, সিটিং কন্ডিশনে করি পেশেন্টের। আর হলো ওইখানে ছিল যে লাইং কন্ডিশনে, সুপাইন কন্ডিশনে, তাহলে এটা সিটিং কন্ডিশনে করি, পজিশনিং অফ দি পেশেন্ট। নাম্বার 2 এখানে কি বলছিলাম, যে
fixation of the eyeball by giving target, এখানেও সেম কথা, fixation of the eyeball by giving target, ওইখানে পেশেন্ট তার থাম্ব দিয়ে সেই থাম্বের দিকে পেশেন্ট তাকায় থাকে, আর এখানে আমরা পেশেন্টকে বলি বাবা আপনি চোখ দিয়ে সোজা আমার কান বরাবর তাকায় থাকবেন। হ্যাঁ, এটা হলো আমার এখানকার টার্গেট। তোমার ভাষা একই, প্রসিডিউরে সেম, কিন্তু ভাষা একই। ওইখানে যে পারমিশন নিলা, পজিশনিং অফ দি পেশেন্ট করলা, প্রপার অ্যানেস্থেসিয়া দিলা, একই সেম। ব্র্যাকেটে একটু এখানে লিখে দিবা সুপাইন পজিশন, এখানে ব্র্যাকেটে লিখে দিবা সিটিং পজিশন। তারপরে নাম্বার 2 লিখবা ফিক্সেশন অফ দি আই বাই গিভিং টার্গেট। ঠিক আছে, এরপরে হলো গিয়ে প্লেসমেন্ট অফ দি অ্যাপ্লানেশন টনোমিটার। আচ্ছা, এখানে একটা নতুন লাইন অ্যাড হবে যে ওখানে তো স্লিট ল্যাম্পে করা হয় না, এখানে স্লিট ল্যাম্পে করা হয়। সো এখানে একটা নতুন লাইন অ্যাড হবে যে আফটার প্রপার অ্যালাইনমেন্ট অফ স্লিট ল্যাম্প, আফটার প্রপার অ্যালাইনমেন্ট অফ স্লিট ল্যাম্প, এই কথাটা লিখো, আফটার প্রপার অ্যালাইনমেন্ট অফ স্লিট ল্যাম্প, placement of applanation tonometer over the apex of the cornea. Measurement of the reading. একটু আমাকে বলো। এট ফার্স্ট আমরা পেশেন্টের কনসেন্ট নিব, দেন হচ্ছে পেশেন্ট হচ্ছে সিটিং পজিশনে থাকবে, তারপরে হচ্ছে ফিক্সেশন অফ দা আইবল বাই গিভিং টার্গেট, দেন হচ্ছে আফটার লাইন বাদ দিছে। হ্যাঁ, এই যে ফ্লুরোসেন্ট ডাই ইউজ করি আমি বলছি না, তো হলো কি অ্যাপ্লিকেশন অফ ফ্লুরোসেন্ট স্টেইন। এটা কিসের পরে, ফিক্সেশনের আগে না পরে? ফিক্সেশনের আগে। হ্যাঁ, application of fluorescent stain. আচ্ছা, after positioning, then হচ্ছে ম্যাম fluorescent stain application, then হচ্ছে fixation of the eyeball by giving target, then হচ্ছে after proper alignment of the slit lamp, placement of the applanation tonometry, then হচ্ছে measurement of the reading. Yeah, ঠিক আছে। তো প্রপার অ্যালাইনমেন্টটা কি, যে স্লিট ল্যাম্পের যে তোমার মেইনই থাকে, আইপিস থেকে মেইন এক্সিয়াল লাইন যেটা থাকে, এটার সাথে তোমার যেটা মিরর থাকে, মিররটা যে জায়গাটায় থাকে, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, তো এটা হলো প্রপার অ্যালাইনমেন্ট। এই কথাটা তোমাদের লিখতে হবে না, তোমরা শুধু আপনার প্রপার অ্যালাইনমেন্ট কথাটা লিখো। হ্যাঁ, আর ইনস্ট্রুমেন্ট কি কি লাগে এটা তো বলে দিচ্ছি। ইনস্ট্রুমেন্ট কি কি লিখছো অ্যাপ্লানেশন টনোমেট্রিতে? বলো। ম্যাম অ্যাপ্লানেশন টনোমেট্রিতে অ্যানেস্থেসিয়া লাগবে না? লাগবে তো, সারফেস অ্যানেস্থেসিয়া লাগবে তো, উম, 0.4% অক্সিবুপ্রোপিন লাগবে তো। প্রথম লাইনে বলছি না আমি, নাকি মিস করে গেছি? ফ্লুরোসেন্ট ডাইয়ের আগে দিতে হবে না পরে? প্রথমে, হ্যাঁ প্রথমে, আফটার প্রপার সারফেস অ্যানেস্থেসিয়া পারমিশন এন্ড পজিশনিং অফ দি পেশেন্ট, মানে পেশেন্ট যখন আসে তখনই আমরা তাকে 0.4% অক্সিবুপ্রোপিন দিয়ে ফেলি। হ্যাঁ, 5 মিনিট ইন্টারভ্যালে 3 টাইমস দিয়ে ফেলি। দিয়ে ফেলার পরে এরপরে ফ্লুরোসেন্ট স্টেইন দেই। ফ্লুরোসেন্ট স্টেইন দেওয়ার পরে পেশেন্টকে আমরা বসাই, বসানো মানে বসানোটা আগেই বসাই, বসানোর পরে ফ্লুরোসেন্ট স্টেইন দেই। ফ্লুরোসেন্ট স্টেইন দেওয়ার পরে পেশেন্টের পজিশনিং, স্লিট ল্যাম্পের অ্যালাইনমেন্ট ঠিক করার পরে অ্যাপ্লানেশন টনোমিটারটা প্লেস করি। প্লেস করার পরে রিডিং মেজার করা হয়। টনোমেট্রি এই তিনটেই তো ম্যাম?
না, গোল্ডম্যান অ্যাপ্লানেশন টনোমেট্রি না, তো বললাম যে স্লিট ল্যাম্প, বায়োমাইক্রোস্কোপ, কি বললাম, স্লিট ল্যাম্প, বায়োমাইক্রোস্কোপ মাউন্টেড উইথ অ্যাপ্লানেশন টনোমিটার। সব স্লিট ল্যাম্পে অ্যাপ্লানেশন টনোমিটার থাকে না, হ্যাঁ। তো যেটাতে থাকে সেটা দিয়ে তো তুমি করতে পারবা। সো 1 নাম্বার তোমার কি, যে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ মাউন্টেড উইথ অ্যাপ্লানেশন টনোমিটার, মাউন্টেড, MOUNTED, মাউন্টেড উইথ অ্যাপ্লানেশন টনোমিটার, হ্যাঁ। স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ মাউন্টেড উইথ অ্যাপ্লানেশন টনোমিটার। তারপরে ফ্রুসেন স্ট্রেন, সারফেস অ্যানেস্থেসিয়া, শেষ। টনোমেট্রি দুইটার সাথে গ্লুকোমা রিলেটেড কোশ্চেন থাকবে, হ্যাঁ? ঠিক আছে, পরেরটাতে যাব। জি ম্যাম। পরেরটা যেটা দেখাবো এটাই তোমাদের বেশি আসে, স্যাক প্যাটেন্সি টেস্ট, হ্যাঁ। স্যাক প্যাটেন্সি টেস্টে ইনস্ট্রুমেন্ট লিখো, ইনস্ট্রুমেন্ট দেয়া থাকে অনেক সময়, যদি পেশেন্ট থাকে ইনস্ট্রুমেন্ট দেয়া থাকে এবং তোমাদের সবকটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। ইউজ যদি না করো স্যারকে অ্যাটলিস্ট বলতে হবে যে স্যার এখন আমি এটা করব, এখন আমি এটা করব, এখন আমি এটা করব। আর যখন মানে পেশেন্ট থাকে না তখন তোমরা লিখবা আর কি। তো ইনস্ট্রুমেন্ট গুলো যেটা লাগে, 0.4% অক্সিবুপ্রোকেইন লাগে, পাংটাম ডাইলেটর লাগে, সিরিঞ্জ থাকে, ডিস্টিল ওয়াটার থাকে, মানে ল্যাক্রিমাল সিরিঞ্জ, ডিস্টিল ওয়াটার। কি কি বললাম? ম্যাম আমরা তো মানে স্যার বলছিল নরমাল স্যালাইন ইউজ করি। ওগুলা কোনো সমস্যা নেই, তোমাদের ওইখানে পরীক্ষার হলে দিলে আমরা ডিস্টিল ওয়াটার সাপ্লাই দিই, হ্যাঁ। নরমাল স্যালাইন তো আসলে 200 ml এর প্যাক সবাইকে সাপ্লাই দেওয়া সম্ভব না, ডিস্টিল ওয়াটার সাপ্লাই দেওয়া হয়। তো এগুলো তোমাদের ভেঙে টেঙে ভরতেও হয় না, কিছুই না, শুধু বলবা মুখে মুখে। যদি এক্সামিনার থাকে ওইসব ইতে স্টেশনে পেশেন্ট থাকলে এক্সামিনার থাকে, তার কাছে বলতে হয়। তাহলে ইনস্ট্রুমেন্ট লিখছো, ল্যাক্রিমালটা কি বলেন? ল্যাক্রিমাল সিরিঞ্জ, এই যে সিরিঞ্জটা দেখতে পাইছো, এটা একটা মেটালিক সিরিঞ্জ আর কি। ইনস্ট্রুমেন্ট লেখা শেষ না? জি ম্যাম। এখন আসো আমি প্রসিডিউরটা বলি, হ্যাঁ। তোমরা এসপিটি দেখছো আউটডোরে? এটা দেখা হয়নি ম্যাম। দেখো নাই, আচ্ছা। তাহলে প্রথমে তোমার পারমিশন, পজিশনিং অফ দি পেশেন্ট, এরপরে আফটার 5 মিনিট ইন্টারভেল on drop of 0.4% oxybuprocaine 3 times. মানে প্রত্যেক 5 মিনিট পর পর 1 ফোঁটা করে অক্সিবুপ্রোকেইন দিবা 3 বার। তাহলে on drop of 0.4% oxybuprocaine after 5 minute interval for 3 times. ঠিক আছে? জি ম্যাম। প্রথমে কি লিখলা? পারমিশন এন্ড পজিশনিং অফ দি পেশেন্ট। 2 নম্বরে লিখলা সারফেস অ্যানেস্থেসিয়া কিভাবে দিবা। 3 নম্বরে কি লিখবা? dilatation of the punctum by punctum dilator.
লিখছো? জি ম্যাম। এরপরে ইনজেকশন অফ ফ্লুইড, সেটা তুমি ডিস্টিল ওয়াটার দাও, নরমাল স্যালাইন দাও, হ্যাঁ। ইনজেকশন অফ ফ্লুইড থ্রু দ্য punctum and interpret the result. এই পর্যন্ত হলো প্রসিডিউর। এরপরে তুমি থ্যাংক ইউ দিবা পেশেন্টকে, শেষ। এটা হলো প্রসিডিউর। বলো তো একজন। ম্যাম ফার্স্ট হচ্ছে পেশেন্টের কনসেন্ট নিব, দেন পেশেন্টকে পজিশনিং করাবো, তারপর হচ্ছে 0.4% oxybupropion is given 1 drop after 5 minutes for 3 times. Then হচ্ছে dilatation of the punctum by a punctum dilator. Then হচ্ছে injection of fluid through the punctum and interpret the result. আচ্ছা, এখন রেজাল্টের ইন্টারপ্রিটেশনটা বলো তো। আজকে স্যার তো নিশ্চয়ই পড়াইছে, শাহরিয়ার স্যার। সেম ফ্লুইডটা যদি সেম ক্যালকুলেট, প্রথমত ফ্লুইডটা যদি পেশেন্ট টেস্ট করতে পারে যে আমি একটা সল্টি টেস্ট পাচ্ছি, তাহলে হচ্ছে কোনো ব্লক নেই। দেন হচ্ছে যদি সেম ক্যালকুলার দিয়ে যদি মানে এটা ফিরে আসে, তাহলে বুঝতে হবে এটা সেম ক্যালকুলার ব্লক। আর যদি অপোজিট ক্যালকুলার দিয়ে বের হয়ে যায়, তাহলে হচ্ছে কমন ক্যালকুলার ব্লক। আর হচ্ছে যদি কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে বের হয়, তাহলে বুঝতে হবে নেজোনেক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। আচ্ছা, তাহলে ইন্টারপ্রিটেশন তোমরা পারো। এরপরে যেটা কোশ্চেন, যে আইডেন্টিফিকেশন পিকচার দেখে এরপরে কোশ্চেন ইনস্ট্রুমেন্ট কি ইউজ হয়, এটা তোমরা শিখলা। এরপরে যেটা যে ইন্টারপ্রিটেশন থাকতে পারে, কমপ্লিকেশন থাকতে পারে, স্যাপ প্যাটেন্সি টেস্টে কমপ্লিকেশন কি কি হতে পারে। এটা হলো সারাউন্ডিং স্ট্রাকচারে ইনজুরি করে, হ্যাঁ। পাংটামে ইনজুরি করতে পারে, পাম্প ফেলিউর হইতে পারে, এখান থেকে ক্যানালিকুলাসে ইনজুরি হইতে পারে, ল্যাক্রিমাল স্যাকে ইনজুরি হইতে পারে, হ্যাঁ। কর্নিয়াতে কনজাংটিভাতে ইনজুরি হইতে পারে। তাহলে ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার, কি কি সারাউন্ডিং স্ট্রাকচার? কর্নিয়া আছে, কনজাংটিভা আছে, পাংটাম আছে, ক্যানালিকুলাস আছে, ল্যাক্রিমাল স্যাক আছে। এই সারাউন্ডিং স্ট্রাকচার গুলোতে ইনজুরি হইতে পারে। এটা গেল কমপ্লিকেশন। ঠিক আছে, লিখতে পারছো? এই যে এটা তোমাদের প্রসিডিউর স্টেশন থেকে একটা ডামি কোশ্চেন। Procedure done here. Write down the steps of this procedure. Name the instrument used in this procedure. Complication during this procedure. শেষ। শেষ, তোমাদের লেখা শেষ? জি ম্যাম। লেখা শেষ হইলে আমার পড়ানো শেষ। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যাক পেটেন্সি টেস্টের পেশেন্টের পজিশন কি হবে? সুপাইন পজিশন। আর কোনো কোশ্চেন?
তাহলে শেষ করে দিব আমি ক্লাসটা। ম্যাম মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই, সেক্ষেত্রে শেষ করে কারো দিতে কোনো পারেন। কোশ্চেন নাই, তো আমি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। তারপরেও যদি তোমাদের কখনো কোনো কোশ্চেন মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবা, আমি রেসপন্স করার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। হ্যাঁ।